সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই জানবো শিরোনামগুলো। করোনা ভাইরাস ক্ষতিগ্রস্ত করছে আক্রান্তদের মস্তিষ্ক, বাড়ছে স্ট্রোকের ঝুঁকি, বিশ্বে আরও বাড়বে মৃত্যু, শঙ্কা WHO। 24 ঘন্টায় আরও 5,000 মানুষের মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবার বিষয়ে কংগ্রেসকে অবহিত করলেন ডোনাল্ড ট্রাম্প। 7 বছর আগে কোভিড-19-এর মতো ভাইরাসের নমুনা পাঠানো হয়েছিল উহানের ল্যাবে, দাবি ব্রিটিশ গণমাধ্যমের, পাল্টা চ্যালেঞ্জ চীনের। এসব খবরের বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি আকলাক মুস্তাফা। করোনা ভাইরাস শুধু ফুসফুস বা কিডনি নয়, ক্ষতিগ্রস্ত করছে আক্রান্তদের মস্তিষ্ক। ব্রিটিশ গবেষকদের দাবি, কোভিড-19 রোগীদের ব্রেন স্ট্রোক আর স্নায়ু জটিলতার সমস্যাও দেখা যাচ্ছে। দীর্ঘমেয়াদে মানসিক রোগও হতে পারে অনেকের। WHOর হুঁশিয়ারি, সহসাই করোনা থেকে মুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং নতুন সংক্রমণের পাশাপাশি আরও মৃত্যু দেখতে হবে বিশ্বকে। প্রায় প্রতিদিন রেকর্ড সংক্রমণ দেখছে বিশ্ব। করোনার এই ভয়াবহতা আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বলছে এখন কেবল আক্রান্ত হওয়ার তালিকা ঊর্ধ্বমুখী, ভবিষ্যতে বাড়তে পারে মৃত্যুহারও। এপ্রিল এবং মে মাসে গড়ে প্রতিদিন সংক্রমণ দেখেছি 1 লাখ করে, কিন্তু এই সংখ্যা এখন 2 লাখ। শনাক্তের পাশাপাশি যে কোনো সময় বাড়তে পারে মৃতের সংখ্যা। এছাড়া কিভাবে ভাইরাসটি বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে সেই সম্পর্কে দ্রুতই বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হবে, এ নিয়ে কাজ চলছে। এমন মহামারী পরিস্থিতির মধ্যেও নতুন শঙ্কার কথা জানিয়েছেন ব্রিটিশ গবেষকরা। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণা বলছে, করোনা ভাইরাস শুধু ফুসফুস এবং কিডনি নয়, মস্তিষ্কেরও মারাত্মক ক্ষতি করছে। ব্রেন স্ট্রোকও হচ্ছে আক্রান্তদের। রেকর্ড সংক্রমণ হলেও অর্থনীতির চাকা সচল রাখতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। এখন ব্যবসা বাণিজ্যের পাশাপাশি স্কুল খুলে দিতে প্রশাসনকে চাপ দিচ্ছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। আমরা খুব দ্রুত সব স্কুল চালু করতে চাই। সবাই জানি এটা ভয়াবহ রোগ, তবে তরুণ এবং শিশুরা বেশ ভালোভাবে এটা মোকাবেলা করছে। এদিকে মাত্র 8,000 সংক্রমণ দেখা কেনিয়া তাদের শিক্ষা প্রতিষ্ঠান আগামী বছরের আগে আর না খোলার সিদ্ধান্ত নিয়েছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনায় বিশ্বে ফের বেড়েছে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। গেল 24 ঘন্টায় প্রাণ গেছে 5,500 মানুষের। শনাক্ত হয়েছে 2 লাখেরও বেশি কোভিড-19 রোগী। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 5,46,000-এর কাছাকাছি। মোট আক্রান্ত রোগীর সংখ্যা 1,19,00,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ 1300-র বেশি প্রাণহানি হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে মোট মৃত্যু প্রায় 67,000। যুক্তরাষ্ট্রে কয়েকদিন মৃত্যুহার কিছুটা কমলেও ফের হাজারের কাছাকাছি এই সংখ্যা। 24 ঘন্টায় আরও 1,200,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মেক্সিকোতে একদিনের ব্যবধানে প্রাণ গেছে আরও 895 জনের। ভারতে মৃত্যু হয়েছে 479 জনের। মোট মৃত্যু সেখানে 20,653। দিনের রেকর্ড 200 মানুষের মৃত্যু হয়েছে ইরানেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করেন তিনি। এর একদিন আগে জাতিসংঘকে WHO থেকে নাম প্রত্যাহারের বিষয়ে চিঠি দেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী সংস্কারে ব্যর্থ হওয়ায় সংস্থাটি ত্যাগ করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডেমোক্রেট রাজনীতিকরা। তাদের দাবি, ট্রাম্পের এমন পদক্ষেপ একা ফেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। নির্বাচিত হলে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সংস্থাটির উপর চীনের প্রভাবের অভিযোগে মের শেষ দিকেই সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত জানান ডোনাল্ড ট্রাম্প। 7 বছর আগেই নাকি কোভিড-19-এর মতো একটি ভাইরাসের নমুনা পাঠানো হয়েছিল উহানের ল্যাবে, কিন্তু সেই ভাইরাসটিকে তখন গুরুত্ব দেয়নি ল্যাব কর্তৃপক্ষ, এমন দাবি ব্রিটিশ দৈনিক সানডে টাইমসের। বিপরীতে নিজেদের পক্ষে সাফাই ল্যাব পরিচালকের। সন্দেহ দূর করতে অভিযোগকারীদের ল্যাব পরিদর্শনের পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। গোটা বিশ্বের অভিযোগ, উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে বা ছড়ানো হয়েছে করোনা ভাইরাস। সেই বিতর্কের সমাধান মেলেনি এখনো। আগুনে নতুনভাবে ঘি ঢালল ব্রিটিশ দৈনিক সানডে টাইমস। বলা হয়, আরও 7 বছর আগেই উহান ল্যাবে
কোভিড-19-এর মতো একটি ভাইরাসের নমুনা পাঠানো হয়েছিল, যা পাওয়া যায় স্থানীয় খনিতে মারা যাওয়া এক পরিচ্ছন্নতা কর্মীর শরীরে। তিনি নিয়মিত সেখানে বাদুড়ের মল পরিষ্কার করতেন। তার মৃত্যুও হয় নিউমোনিয়ায়, কিন্তু সে সময় অপরিচিত ভাইরাসকে গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ। অভিযোগ মিথ্যা প্রমাণে নিজেদের পক্ষে সাফাই গাইলেন উহান ল্যাবের পরিচালক। শতভাগ আইন ও যথার্থ নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে ল্যাব। এখান থেকে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো দুর্ঘটনা ঘটেনি। স্থানীয়দের মন থেকে ভীতি দূর করতেই ল্যাবের গোপন কার্যক্রম তুলে ধরছি। যারা অভিযোগ করছেন তাদের বলছি, সন্দেহ দূর করতে ল্যাবের কার্যক্রম দেখে যান। কর্তৃপক্ষের দাবি 2018 সালে যাত্রা শুরুর পর ল্যাবটিতে ভয়ঙ্কর সব জীবাণু নিয়ে হয় গবেষণা। বিশেষভাবে অজানা অনেক ভাইরাসের গবেষণা হয় P4 ল্যাবের সবচেয়ে গোপন অংশে, যেখানে রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। দেশটির অভিজ্ঞ সব গবেষকরাই পান প্রবেশাধিকার। অনুমোদন ছাড়া একটি মশাও ল্যাবে প্রবেশ করতে পারবে না। এমনকি গবেষকদের এক ফোঁটা পানি বা কাগজের টুকরো ল্যাবের বাইরে নেওয়ার সুযোগ নেই। যারা বলে গবেষণার জন্য রাখা প্রাণীদের আমরা বাইরে বিক্রি করেছি, তাদের ল্যাব সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। করোনা ভাইরাস ছড়ানোর জন্য উহান ল্যাবই দায়ী কিনা সে প্রশ্নের উত্তর না মিললেও ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে অনেকটাই এগিয়ে প্রতিষ্ঠানটি। ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চালাচ্ছে তারা। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। নিন খান, এরপর তো ডিনার। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। বিশ্বসেরা উৎস থেকে সংগৃহীত উৎকৃষ্ট মানের ডিপ্লোমা দুধে তৈরি সুস্বাদু ডেজার্টের কাছে হেরে যায় সবাই। ডিপ্লোমা, স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের যাওয়ার বিষয়ে আগে থেকেই সতর্ক ছিল দেশটির সরকার। রোমের বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় দফায় মহামারী ঠেকাতে স্বাস্থ্য বিষয়ক নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে যেসব দেশে এখনও সংক্রমণের ঝুঁকি বেশি, ওসব দেশের নাগরিকদের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। সোমবার বাংলাদেশ থেকে রোমে পৌঁছানো একটি ফ্লাইটে বেশ কয়েকজন যাত্রীর করোনা শনাক্ত হয়। এরপরই বাংলাদেশ থেকে সব ফ্লাইট 1 সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইতালি। এ ঘটনার পর রোমে লুৎসিও অঞ্চল কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশিদের ঢালাও করোনা ভাইরাস পরীক্ষার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ঢাকা থেকে আসা সব যাত্রীকে আমরা পরীক্ষা করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের কড়া নির্দেশনা ছিল, কারণ এই মুহূর্তে বাংলাদেশে মহামারীর ঝুঁকি বাড়ছে। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। উত্তর মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে 144 বাংলাদেশি সহ 211 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে সীমান্ত এলাকা গেভজেলিজা শহরের কাছ থেকে তাদের উদ্ধার করে নিরাপত্তা টহল পুলিশ। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, তল্লাশির জন্য একটি ট্রাক থামালে ভেতরে গাদাগাদি করে রাখা 2 শতাধিক মানুষ দেখতে পায় পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে কমপক্ষে 63 জন শিশু রয়েছে। বাংলাদেশি ছাড়া বাকি 67 জন পাকিস্তানের নাগরিক। এ ঘটনায় জড়িত সন্দেহে 27 বছর বয়সী ট্রাক চালককে আটক করা হয়েছে। পুলিশ বলছে, অবৈধভাবে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিল তারা। যমুনা ডেস্কে এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন যমুনা আই ডেস্ক। যুক্তরাষ্ট্রে অনলাইনে কার্যক্রম পরিচালনাকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থীদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে কড়া সমালোচনার মুখে মার্কিন প্রশাসন। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা। শিক্ষাবিদদের পাশাপাশি প্রশাসনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন রাজনীতিকরাও। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় আগামী ফল সেমিস্টারে অনলাইনে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের 9% বিশ্ববিদ্যালয়। এরপরই হঠাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ঘোষণা, পুরোপুরি অনলাইনে ক্লাস নেওয়া প্রতিষ্ঠানগুলোর বিদেশি শিক্ষার্থীদের ছাড়তে হবে যুক্তরাষ্ট্র।
এ পদক্ষেপে বিপাকে পড়বে F1 ও M1 ভিসায় আগত শিক্ষার্থীরা। গত বছর এই দুই ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে প্রায় 4 লাখ শিক্ষার্থী। নতুন সিদ্ধান্তে মাঝপথেই ঝরে পড়তে পারে অনেকে, আশঙ্কা সংশ্লিষ্টদের। ভেনেজুয়েলায় ফেরত গেলে আমার আর লেখাপড়া করা সম্ভব নয়। সেখানে খাবারের অভাব, এমনকি ইন্টারনেট সংযোগও সহজলভ্য না। দেশে পাঠানোর অর্থ হলো কলেজের বাকি শিক্ষার্থীদের তুলনায় বৈষম্যপূর্ণ পরিবেশে পাঠানো হবে আমাকে। 11 বছর ধরে এদেশে পড়াশোনা করছি, ট্যাক্স দেই, সব নিয়ম কানুন মেনে চলি। বৈধ অভিবাসী হয়েও এই ধরনের পদক্ষেপের শিকার হতে হবে, এটা মানা যায় না। গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে 10 লাখের বেশি বিদেশি পড়াশোনা করছে যুক্তরাষ্ট্রে, যা দেশটির মোট শিক্ষার্থীদের 5.5%। এদের 3/4 এশীয়। সবচেয়ে বেশি চীনের নাগরিক, এরপরই আছে ভারতীয়রা। আমার অনেক বন্ধুদেরই মাস্টার্স প্রোগ্রাম চলছে। এই সময় দেশে পাঠিয়ে দেওয়াটা খুবই অন্যায় আচরণ। যুক্তরাষ্ট্রের সাথে সময়ের পার্থক্যের কারণে অনলাইনে ক্লাস করা অনেকের জন্যই অসম্ভব। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের তথ্য, মার্কিন অর্থনীতির $4,500 কোটি আসে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি থেকে। বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর সিংহভাগই এই ফি নির্ভর। তাই সরকারের নতুন নীতিতে বিপদে পড়বে এই প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থীদের নিরাপদ রাখতে অনলাইন ক্লাস খুব ভালো সমাধান, তবে তাদের দেশে ফেরত পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বড় অসন্তোষ আর উদ্বেগের বিষয় এটা। শিক্ষার্থীরা যেমন বিপাকে পড়বে, তেমনি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য জটিলতা তৈরি করবে এই নীতি। শিক্ষক, শিক্ষার্থী সহ নতুন মার্কিন নীতির বিরুদ্ধে সরব হয়েছেন রাজনীতিকরাও। এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করছেন তারা। বৈধ অভিবাসনের উপর ডোনাল্ড ট্রাম্পের অহেতুক খড়গ হিসেবেও দেখছেন অনেকে। যমুনা নিউজ। করোনার কারণে রেকর্ড পরিমাণ অর্থনৈতিক সংকটের মুখোমুখি ইউরোপের দেশগুলো। চলতি অর্থবছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 8% বেশি অর্থনৈতিক সংকোচন হতে পারে বলে শঙ্কা জোট নেতাদের। 2021 অর্থ বছরেও যে ধাক্কা প্রভাব ফেলবে। করোনা ভাইরাসের ধাক্কায় বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি। টানা লকডাউন আর কড়াকড়িতে বন্ধ উৎপাদন, রফতানি ও পর্যটন সহ সব খাত। অন্যদিকে স্থবির বিশ্ব অর্থনীতি। ফলে লকডাউন শিথিল হলেও পুরো ইউরোপের অর্থনীতিতে বিরাজ করছে অচলাবস্থা। ইউরোপীয় জোটের নেতারা বলছেন, চলতি অর্থবছরে অঞ্চলটির দেশগুলোতে অর্থনৈতিক মন্দার সংখ্যা আরও গভীর হবে। এরই মধ্যে ইউভুক্ত দেশগুলোতে অর্থনৈতিক সংকোচন হবে 8% বেশি। যদিও এর আগে অর্থনীতিবিদরা জানিয়েছিলেন এ সংখ্যা 7.5%। কমবে ইউরোর মানও। আমরা যতটা ভেবেছিলাম ক্ষতির পরিমাণ তার চেয়েও কয়েক গুণ বেশি। চলতি অর্থবছরে যে ক্ষতি হবে আগামী অর্থবছরে কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব না। পরের বছর অর্থাৎ 2021 অর্থ বছরে সম্ভাব্য অর্থনৈতিক সংকোচন প্রায় 5.8%। সংকট দেখা দিয়েছে জোট ছাড়ার পর ব্রিটেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি নিয়েও। সংশ্লিষ্টরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে সমঝোতা ছাড়াই চুক্তি করতে হবে ব্রিটেনের সাথে। সবচেয়ে বড় ভয় হলো এই সংকটের মুখোমুখি হবে পুরো ইউরোপ। তাই ক্ষতির ধাক্কা সামলে ওঠা কঠিন হবে। তার চেয়েও বড় কথা, ব্রিটেন যদি জোটে থাকতো তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতে পারত। করোনার কারণে সৃষ্ট এই সংকটের জন্য কোনো চুক্তি ছাড়াই জোটকে সমঝোতা করতে হবে ব্রিটেনের সাথে। এ অবস্থায় ইউরোপে মুদ্রাস্ফীতি 1.1% বাড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। চলতি বছর মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্বিচার বিমান হামলায় শিশুসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। বুধবার মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে দাবি করা হয় এমন তথ্য। গত মার্চ ও এপ্রিলে এসব হামলা চালানোর কথা উঠে এসেছে সেই প্রতিবেদনে। বিমান থেকে বোমা ফেলা হয় রাখাইনের বেশ কয়েকটি গ্রামে, পুড়িয়ে দেওয়া হয় বহু বাড়িঘর। এছাড়াও বহু রোহিঙ্গাদের আটক ও নির্যাতন করা হয় সেনা ক্যাম্পে। সেনা অভিযানের বেশ কিছু নতুন তথ্য প্রমাণ রয়েছে বলেও দাবি করা হয়। যুদ্ধাপরাধ বিবেচনায় এই ঘটনা তদন্তে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি। রাখাইনে রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা চলছে মিয়ানমারের বিরুদ্ধে। যমুনা আইডেসকে এ পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।
স্বাগত আরও একবার, দেখছেন যমুনা আইডেস্ক। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউসুতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্গত এলাকায় চলছে উদ্ধার তৎপরতা। পানি বাড়তে থাকায় এখনও তলিয়ে আছে শহরের বিভিন্ন রাস্তাঘাট। স্থানীয় প্রশাসন বলছে নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। সেনাবাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে দেয়া হচ্ছে নিরাপদ পানি, খাবার সহ প্রয়োজনীয় সহায়তা। চীনে বাস দুর্ঘটনায় প্রাণ গেছে 21 জনের, আহত হয়েছে আরও 16 জন। মঙ্গলবার গুইজু প্রদেশে হয় এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় দুপুরের দিকে 37 জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। সিসিটিভি ফুটেজে দেখা যায় লেকের পাশ থেকে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে যায় যানটি। এই ছিল এখনকার মতো যমুনার আইডেস্কে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।